আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর করা হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দিয়েছেন। রায়কে যুগান্তকারী বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ এবং আবেদনকারীরা। হাসান জাভেদের রিপোর্ট। 2011 সালে আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর যে নির্বাচনগুলো হয়েছিল তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রেক্ষাপটে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়। তার উপর শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। সেই আপিলের উপর 10 দিন শুনানি করে উভয় পক্ষ। বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আদালত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। রায়ের ফলে নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান হলো বলে মনে করেন আবেদনকারীদের আইনজীবীরা। একই সাথে আগের আপিল বিভাগ রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলের প্রভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা বর্তমান রায়ে প্রতিফলিত হয়েছে বলে দাবি তাদের। 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনেছিল বিএনপি সরকার। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলো। এর ফলে নির্বাচনী ব্যবস্থার একটি স্থায়ী সমাধান হলো। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা পুরো দেশবাসীর। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগের রায় দেশের গণতন্ত্রকে সুসংহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই রায়ে জনগণের ভোটাধিকার ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। নূর হোসেনের রিপোর্ট। 2011 সালে বিচারপতি খায়রুল হকের দেয়া বিতর্কিত রায় বাতিল করায় সন্তুষ্ট জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মধ্য দিয়ে শক্তিশালী হবে গণতন্ত্র। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন শেখ হাসিনা। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছে বিএনপি ও জামায়াতের নেতারা। সেই রায়কে সামনে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বের মতো নয়, জুলাই সনদে যেভাবে উল্লেখ করা হয়েছে সেভাবে প্রবর্তন করতে হবে। তিনি জানান, জুলাই সনদের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই।
সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আমরা বলে আসছি। আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছ করার জন্য সরকারের পক্ষ থেকে জুলাই সনদের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা চান তিনি। আক্তার আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন, সংস্কার এবং বিচার যে ম্যান্ডেট নিয়ে এসেছে সেটি তাদেরকেই বাস্তবায়ন করতে হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগণের কাছে ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যেই গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরাফাত ইসলামের রিপোর্ট। Accused Sheikh Hasina is liable to be punished under section 32A, 32H. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আইন করা হবে। আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে আনতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ে আসবে, আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত 7ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে তিনি কথা বলেন, অভ্যন্তরীণ বা বহিস্থ কোনো শক্তিকে তাদের সম্প্রদায় বা এর অংশবিশেষের কল্যাণ বা নিরাপত্তা বিঘ্ন ঘটানোর সুযোগ দেবেন না তারা। আরও বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ঢাকা। খলিলুর রহমান বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক ও স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে বাংলাদেশ। সেই সঙ্গে শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে একসাথে কাজ করতেও প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয় জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC এবং ইউরোপীয় ইউনিয়ন এর যৌথ সম্মেলনে রোহিঙ্গা মুসলমানদের উপর গৃহীত এক প্রস্তাব অনুষ্ঠানে এই আহ্বান জানায় বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এ প্রস্তাবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে এবং স্বেচ্ছায় মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার 105টি দেশ এ প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়। জুলাই সনদ বাস্তবায়িত হলেই বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে রোডম্যাপ দেওয়া হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা যেন তা বাস্তবায়ন করে। তিনি আরো বলেছেন, দেশে নতুন করে আর কোনো সম্রাট বা সম্রাজ্ঞী দেখতে চায় না এদেশের মানুষ। শেখ হাসিনার পরিণতি থেকে ভবিষ্যৎ সরকারকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি। যে জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সে সম্পর্কে একটা রোড ম্যাপ দেওয়া আছে। আমরা আশা করব আগামী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ফেব্রুয়ারির নির্বাচনে, সেই সরকার ইন লেটার অ্যান্ড স্পিরিট, আমি যে কথাটা বলছি ইন লেটার অ্যান্ড স্পিরিট, তারা যেন জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। গত রাত ৩টার দিকে ময়মনসিংহ শহরের ঢোলাদিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানান, উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ ছাড়াও দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় রাফিয়ার ভাই জুলকারনাইন রাত কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হচ্ছে আমরা অনেক শব্দ শুনেছি, কেরোসিনের অনেক গন্ধ ছিল, এখানে কিছু অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল আর কি আমাদের বাসার মূল দরজা। অভিযোগ দায়ের করেছি, দেখা যাক এটা পরবর্তীতে কোন দিকে। দেশের বিভিন্ন স্থানে নানান আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠন। বগুড়া জেলায় বিএনপির উদ্যোগে বাদ জোহর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ সহ সামাজিক কর্মসূচি পালন করা হয়। তিনটি উপলক্ষে নারায়ণগঞ্জে ২৫০০-এ বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের উদ্যোগে প্রায় ২০০০ দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বরিশালের প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে গাছের চারা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল শেষে ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ এবং অসহায় ব্যক্তিদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে নানান আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে তারেক রহমানের জন্মবার্ষিকী। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছিল হার্পিক বাংলাদেশ। অনুষ্ঠানে বিশ্ব টয়লেট দিবস এবং স্যানিটেশন কর্মী বিষয়ে বক্তব্য দেন ডক্টর আব্দুল্লাহ আল মুঈদ। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটেশন কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এসডিজি বিষয়ক স্যানিটেশনের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেছেন। এ সময় ডিএনসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর ABM শামসুল আলম, রেকিট বেঙ্গিজার বাংলাদেশের হেড অফ মার্কেটিং সাবরিন মারুফ তন্নি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হার্পিকের নতুন সংস্করণ দীপু টুসি হাইজিন অভিযান কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু করেছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে, যা বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা কেজি দরে এবং সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা কেজি। উপদেষ্টা আরও বলেছেন, এবার সর্বনিম্ন ৫ লাখ টন সিদ্ধ চাল, ৫০,০০০ টন আতপ এবং ৫০,০০০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। টার্গেট দেওয়া হয়েছে, আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা ৫০,০০০ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল আর ৫০,০০০ টন আতপ চাল। এটা টার্গেটটা কিন্তু মিনিমাম। যে এই সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। আমরা কিন্তু খুব দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করব। যেটুকু মজুদ থাকার কথা, যেটুকু মজুদ থাকা উচিত, তার চেয়ে ইনশাল্লাহ বেশি থাকবে আমরা যখন চলে যাবো তখন। এদিকে নিজের ১০০তম টেস্টে শতক হাঁকিয়ে অনন্য উচ্চতা ছুঁয়ে ফেলা দেশের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম তার অর্জনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থদের প্রতি। দ্বিতীয় দিনের খেলা শেষে কথার ঝাঁপি খুলে বসেছিলেন মুশফিক। যতদিন ফর্ম থাকবেন ততদিন ক্রিকেটটা চালিয়ে যেতে চান দেশ সেরা এই ব্যাটার। মমিনুর রিপনের রিপোর্ট। দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন মুশফিক।
এই অর্জন শুধু তার একার নয়, সব ক্রিকেটারের, পুরো দেশের। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। সো it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। 100 ম্যাচ হোক আর আমার বা যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। 100 টেস্টের মাইল ফলক ছুঁলেও মুশফিক এখনও অতৃপ্ত। যতদিন সম্ভব ফিটনেস থাকে টেস্ট খেলা চালিয়ে যেতে চান। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলাই টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর বিং এ ব্যাটসম্যান, যেখানে আমার আর কোনো সাইড নাই, তো এটা সবচেয়ে টাফেস্ট মোমেন্ট। এভরি ইনিংস ইজ সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো স্পেশাল। আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে। ব্যক্তিগত অর্জন যতই থাকুক না কেন, দল হারলে সব কিছুই ম্লান হয়ে যায় মুশফিকের কাছে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয় চান মিস্টার ডিপেন্ডেবল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।